আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি রাবে ইসলাম স্নেহা। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের নিচু জমিগুলোতে পানি ওঠার কারণে অনেক ধান তলিয়ে গেছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান। আর রিয়াদ, যেমনটি বলছিলাম, পাহাড়ি ঢলে অনেক জমি তলিয়ে গেছে, বিশেষ করে ধানের জমির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক পানিতে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এবং স্থানীয় কৃষকরা এখন কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন, বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনি যেটি বলছিলেন যে ভারত থেকে যে হঠাৎ করে পানি বৃদ্ধি হওয়ার কারণে এই পাহাড়ি ঢলের কারণে কিন্তু জামালপুরের দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, পাশাপাশি ইসলামপুরেরও কিছু অংশ সেটিগুলো কিন্তু নদীর পার্শ্ববর্তী যে জমি রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এবং এই পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে আমরা যেটি দেখেছি যে তাৎক্ষণিক যে ধান কাটার জন্য শ্রমিকের প্রয়োজন, সেই শ্রমিক কিন্তু আমরা সংকট দেখতে পেরেছি। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, কথা বলার পরে তারা যেটি বলেছেন যে মূলত যে শ্রমিকগুলোর 600 টাকা আগে পাওয়া যেত, সেই শ্রমিকগুলো এখন হঠাৎ করে 1200 টাকায় সেই শ্রমিকগুলো নিতে হচ্ছে। একদিকে যেমন হঠাৎ করে বন্যায় প্রচুর পরিমাণে এলাকা জুড়ে পানির নিচে তলিয়ে গেছে, অপরদিকে শ্রমিকের সংকট থাকায় দেখা যাচ্ছে যে মূলত তারা কিন্তু শ্রমিক পাচ্ছে না এবং সেই ধানগুলো দ্রুত সময় কাটতে পারছে না। আমরা একজন কৃষকের সাথে কথা বলতে চাইবো, তিনি আসলে কি বলছেন এই যে হঠাৎ করে বন্যা এবং আমরা দেখছি যে আপনি যেটি বলছিলেন যে শ্রমিকের সংকট, আসলে এই বিষয়ে আপনারা কৃষক কিভাবে দেখছেন? আসলে হঠাৎ করে পাহাড়ি ঢল নামার কারণে আমাদের এই নিচু এবং উঁচা কিছু ফসলি জমি তলায় গেছে। আমরা হঠাৎ করে ঘুমের থেকে ওঠার পরে দেখি যে আমাদের ধানগুলা তলায় গেছে। তা আমাদের এখানে আশেপাশে সবাই মোটামুটি ধান কাটছে, সেই জন্য আমরা কৃষকও পাচ্ছি না, শ্রমিকও পাচ্ছি না। পাশাপাশি আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আর সাথে যাও দুই একজন কৃষক পাচ্ছি বা শ্রমিক পাচ্ছি, তাদের মূল্য বেশি। দেখা গেছে যে এর আগে 600 টাকা আমরা একজন শ্রমিক নিতে পাচ্ছি, কিন্তু এখন আমাদেরকে এই 600 টাকার কৃষককে মূল্য বেশি দিয়ে 1200 টাকায় নিতে হচ্ছে। এদিকে আমরা ক্ষতিগ্রস্ত, সেই সাথে আমরা বিভিন্ন এলাকা থেকে মামাতো, খালাতো, তারপরে পার্শ্ববর্তী আত্মীয় স্বজনকে ডেকে এনে তারপরে আমরা আমাদের ধানগুলোকে উদ্ধার করতেছি আর কি। এই যে আসলে যেটি শুনছিলেন যে মূলত তারা যেটি বলছে, একদিকে শ্রমিক সংকট, আর অপরদিকে আমরা কথা বলেছিলাম যে আসলে ধান কাটার যে প্রাথমিক যন্ত্রগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা জানতে চেয়েছিলাম, কিন্তু তারা বলেছে যে মূলত সেখানেও দাম বেশি এবং সেটি সব স্থানে যাওয়ার মতো কোনো যাতায়াত ব্যবস্থাও না থাকার কারণে সেটি কিন্তু তারা আনতে পারছে না। এবং অপরদিকে আরেকটি বিষয় বলে রাখি যে মূলত এই আংশিক হঠাৎ করে পানি বৃদ্ধির ফলে একদিকে যেমন কৃষকের ধান নষ্ট হচ্ছে, অপরদিকে গোখাদ্য যেটি রয়েছে অর্থাৎ খড় যেটাকে বলে, সেই খড়েরও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং তারা যেটি বলছে যে পরবর্তীতে ধানের যে ক্ষতি হয়েছে, পাশাপাশি গরু খাদ্যের অর্থাৎ গো খাদ্যের সংকট দেখা যাবে, এমনটি তারা বলছেন। আসলে এই ছিল জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে সর্বশেষ পাহাড়ি ঢলে যে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে সেটি সর্বশেষ খবর। রিয়াদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম জামালপুর থেকে আকস্মিক পানিতে ক্ষয়ক্ষতির সর্বশেষ খবরাখবর। বরগুনার 250 সোজা জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকটের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকরা সপ্তাহে 3 দিনের বেশি উপস্থিত থাকছেন না। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। যেমনটি বলছিলাম, চিকিৎসকেরা বেশিরভাগই অনুপস্থিতি থাকছেন। চিকিৎসকদের অনুপস্থিতির পেছনে কি কারণ দেখানো হচ্ছে, বা হাসপাতাল কর্তৃপক্ষ বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বা জানাবেন? অসংখ্য ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনার 250 শয্যার জেনারেল হাসপাতালে। এই হাসপাতালটিতে একদিকে চিকিৎসক সংকট, অন্যদিকে যেসব চিকিৎসক রয়েছেন, বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসক, তারা কিন্তু হাসপাতালে নিয়মিত আসছেন না, যে কারণে রোগীরা দুর্ভোগের মধ্যে আছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, রোগীদের দীর্ঘ লাইন লেগে আছে এবং সেই সকাল 8:30 থেকে কিন্তু তারা এই লাইনে দাঁড়িয়ে আছেন এবং চিকিৎসা পেতে কিন্তু তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমার রোগীদের সাথে আমরা কথা বলেছি, রোগীরা আমাদেরকে বলার যেটি চেষ্টা করেছেন যে চিকিৎসক সংকট থাকার
কারণে তারা এই হাসপাতাল থেকে সুচিকিৎসা পাচ্ছেন না, এবং সুচিকিৎসা না পাওয়ার ফলে কিন্তু একটু গুরুতর রোগী হলে কিন্তু তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়, যে কারণে একদিকে রোগীরা যেমন ভোগান্তির শিকার হচ্ছে, অন্যদিকে আর্থিকভাবেও কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে রোগীরা। সর্বোপরি আমরা এই হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে বলার চেষ্টা করেছেন যে চিকিৎসক সংকট কাটানোর জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বারবার কথা বলেছেন, কিন্তু সেই কথা বলেও কিন্তু সেই চিকিৎসক সংকটের যে ঘাটতি সেটি কিন্তু পূরণ হচ্ছে না। বরগুনায় এই সদর হাসপাতালে 55টি চিকিৎসকের পদ থাকলেও সেই 55টি চিকিৎসকের পদের বিপরীতে মাত্র 16 জন চিকিৎসক কর্মরত রয়েছে। সেই 16 জন চিকিৎসক দিয়েই প্রায় প্রতিদিন ভর্তি রোগী মিলে এবং আউটডোরের রোগী প্রায় 1000-এর বেশি কিন্তু রোগী এখান থেকে চিকিৎসা নিচ্ছেন, এবং এই এত বড় একটি হাসপাতালে এই তো অল্প সংখ্যক চিকিৎসক দিয়ে কিন্তু সেবা পরিচালনা করা অনেকটাই সম্ভব হচ্ছে না। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে 209 নম্বর রুম। এটি হচ্ছে আবাসিক সার্জন ফারহানা মাহফুজ, যার বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে তিনি দুপুর 12টার আগে হাসপাতালে আসেন না। শুধু এই আবাসিক সার্জন মাহফুজ নয়, এছাড়া যে বরগুনার যে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তারাও সপ্তাহে 3 দিনের বেশি কিন্তু এই হাসপাতালে আসছেন না, যে কারণে একটু ক্রিটিক্যাল রোগী যারা আসেন তারা কিন্তু তাদেরকে এই হাসপাতাল থেকে বরিশাল রেফার করে দেওয়া হয়। এতে রোগীদের ভোগান্তি বাড়ছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষ এবং এই বরগুনার সচেতন যে নাগরিক রয়েছে তারা আমাদেরকে বলার চেষ্টা করেছেন যে মাসে 15 থেকে 16 দিনের বেশি এইসব চিকিৎসক এইখানে না এসে মাসের পুরো বেতন কিন্তু তুলে নিচ্ছেন। এটি একটি অনৈতিক কার্যক্রম, এবং এ ব্যাপারে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ অনেকটাই নিরুপায়, এবং আমরা আমাদের সাথে অসহায়তা বোধ করেছেন যে হাসপাতালে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি করাতে কিন্তু তাদেরও বেগ পেতে হচ্ছে, এবং এই হাসপাতালে তারা নিয়মিত না আসার ফলে রোগীরা কিন্তু নানা সমস্যার মধ্যে পড়ছেন। এবং সর্বোপরি আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনিও জানিয়েছেন যে হাসপাতালের চিকিৎসকরা নিয়মিত যাতে আসে সে ব্যাপারে কিন্তু তারা বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার পরও কিন্তু তারা ব্যর্থ হচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম বরগুনার 250 শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসা সংকট এবং চিকিৎসকদের অনুপস্থিতি নিয়ে সর্বশেষ খবরাখবর। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী। সেখানে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। যাব সাফওয়ানের কাছে। সাফওয়ান, ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামের বৈঠকের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। একেবারেই সঠিক সুস্থ হবে এরকম পরিস্থিতি কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে, কারণ কোনো কোনো কনস্টিটিউন্সিতে ইতিমধ্যেই নানা সমস্যা দেখা যাচ্ছে। কিছুদিন আগে পাবনার আটকরিয়া এলাকায় জামাতের অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে, কিছু মাস্টারের অভিযোগ হচ্ছে। এখনো নির্বাচনের ডেটই হয়নি, এখনই জায়গা দখল, এলাকা দখলের প্রতিযোগিতা হচ্ছে। শুধু নির্বাচন কমিশন যে রিফর্মস কমিটির চেয়ারম্যান আছেন, আমি ওনাকে ওয়েলকাম করছি। আমি মনে করি এমন একটি ব্যবস্থা আমাদের করা উচিত, যে ব্যবস্থা নির্বাচন সুস্থ হবে, সঠিক হবে, এবং এটার জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার, এটি আমার একটি বিশেষ অনুরোধ যে আমরা আর্লিয়েস্ট পসিবলটাকে নির্বাচন করবো উইথ দিস অ্যামেন্ডমেন্ট রিফর্মস। এবং ইলেকশন কমিশনের ভূমিকাও আমাদের কাছে কিছুটা প্রশ্নবোধ হচ্ছে, কারণ কিছু কিছু ঘটনা আমরা দেখছি যে ইলেকশন কমিশন তার ফোকাসকে দিতে পারছে না। সেক্ষেত্রেও আমি সরকারকে অনুরোধ করলাম তার জন্য খেয়াল রাখি, এবং ইলেকশনের বেশ আগেই যেন দেশের পরিস্থিতিটা লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা বলি, সেটা তো ভোটের দিনে ইস্যু না, এটা ভোটের অনেক আগের ইস্যু। তো সে কাজগুলো যেন গভর্নমেন্ট শুরু করে, যেখানে যেখানে সন্ত্রাসের সম্ভাবনা আছে, একদল আরেকদলের উপরে ঝাঁপিয়ে পড়ার যে লক্ষণ দেখছি, এগুলো আরো আগেই এগুলো টেকেল করা উচিত। গভর্নমেন্ট should give this message to the political parties as well as to the nation, যে আমরা
যে কোনোভাবে হোক এবং এক্ষেত্রে সরকারকে একেবারে নিয়ে করতে হবে, জেনে অথবা না কিছু কিছু স্টেপ এমন আছে যেখানে মনিটরিং অভাব আছে অথবা অভাব আছে। আমি এই বিষয়টি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আর সর্বশেষ আবার ধন্যবাদ জানিয়ে 2 টেবিল 2টা নতুন মুখ আমরা দিচ্ছি। আমাদের দিক থেকে আজকে মৌলানা আবুল মাসুম সাহেব আসছেন, উনি এখন আমাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি, আর দীর্ঘ একজন নতুন ব্রিলিয়েন্ট এন্ড ব্রাইট দর্শক, ঐক্যমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামের বৈঠকে কথা বলছিলেন নায়েবে আমির ডক্টর তাহের। এতক্ষণ ছিলাম সেখানে। সাতক্ষীরার বাজার এখন হিমসাগর আমের সয়লাভ, কিন্তু ফলন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ায় হতাশ চাষিরা। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, চাষিদের কি ধরনের সমস্যা হচ্ছে? বাজারে আমের অতিরিক্ত সরবরাহের কারণে দাম কেমন পড়ে গেছে, বিস্তারিত জানাবেন। স্নেহা, দাঁড়িয়ে আছি আমের রাজ্য সাতক্ষীরা জেলার বড় বাজার, সুলতানপুর বড় বাজার, যেটি আসলে এখন আমের বাজারে রূপান্তরিত হয়েছে। সেই আমের বাজারে এসে দাঁড়িয়ে আছি। আপনি জানেন যে সাতক্ষীরার আমের মধ্যে এই হিমসাগর আমই হচ্ছে সাতক্ষীরার ব্র্যান্ড আম। আম ক্যালেন্ডার অনুযায়ী 5 তারিখ থেকে সাতক্ষীরার আম ভাঙা হয়েছিল আমপাড়া উদ্বোধনী উৎসবের মধ্য দিয়ে, এবং তখন আম পড়েছিল গোবিন্দভোগ, গোপালভোগ, শরীফা খাস, বৈশাখী খাস সহ স্থানীয় জাতের আম নামানোর মধ্য দিয়ে। এরপরে কিন্তু সব থেকে যেটি আকর্ষণীয় সেটি হচ্ছে যে এই যে হিমসাগর, এই হিমসাগর সর্বাধিক চাহিদা, যেটি সাতক্ষীরা সহ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বহির্বিশ্বে ইউরোপ সহ বিভিন্ন অঞ্চলে যেটি চলে যায়, সেটি হচ্ছে এই হিমসাগর। সেই হিমসাগরের বাজার এখন একেবারে সয়লাভ হয়ে গিয়েছে। তবে বেদনার বিষয়টি হচ্ছে যে হিমসাগরের যে বাজার দরটি থাকে, সেই বাজার দরটি এবার তুলনামূলক আম চাষি এবং ব্যবসায়ীরা কম পেয়েছে। এক্ষেত্রে এক ধরনের অনলাইন ব্যবসায়ী, ফড়িয়া, সিন্ডিকেট, এগুলোই আসলে চাষিদেরকে বা এই আম ব্যবসায়ীদেরকে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করেছে। এখানে অন্তত 30টি বাগানের মালিক এবং দীর্ঘদিন ধরে আম ব্যবসা করে আসছেন লিয়াকাত ভাই। আমি একটু লিয়াকাত ভাইকে যুক্ত করছি। এখানে আসলে এবার এই যে দাম ঠিকমতো না পাওয়া, এর কারণটি কি বলে মনে করছেন? এর কারণ মূলত প্রাকৃতিক দুর্যোগ, 1 নম্বর। এবার তো প্রাকৃতিক দুর্যোগ কম হয়েছে। ওই দুর্যোগ না, গজবের দুর্যোগ, যার কারণে যে আমটা যে ওল সমস্ত বাংলাদেশে এই আমটা যায়, বিদেশেও যায়, কিন্তু কিছু বাইরের লোক, ঢাকার লোক, চিটাগাঙের লোক, এরা কিছুটা সিন্ডিকেটের মধ্যে আছে, যার কারণে এই মালগুলো ওরা কিনতেছে না, কিনতেছে টুকটাক টুকটাক টুকটাক। এই যে আমগুলো এখন এই যে আমগুলো এখন পেটি পড়ে যাচ্ছে, এই আমগুলা গাছে রাখা যাচ্ছে না। আমগুলো 3000 টাকা মন হলে আপাতত চাষিরা ব্যাপারীরা বেশি যেত। আমি একজন আড়তদার, আমি দীর্ঘদিনের আড়তদার, দীর্ঘ বছরে 2-1 বছর না কয়েক কাল, 12 বছরে 1 কাল, তো অন্তত 4 কাল চলতেছে আমার এই আমের ব্যবসার জগতে। তারই পরেও এই যে বছরটা যাচ্ছে হতাশাজনক, খুব হতাশা আমরা। মানে যে আম বাগানে যে আমগুলো আমরা পরিশ্রম করে তৈরি করা, আল্লাহ যেগুলো দিয়েছে, আম হয়েছে অর্ধেক, কিন্তু এবার ব্যাপক হয়েছে আম, ব্যাপক শোনেন, আম গাছ ব্যাপক, তাই আম যেটুকু হয়েছে অর্ধেক হয়েছে, সব হয়নি। তারই পরেও দাম অনেক কম। এই দাম কমের কারণে খুব ক্ষতির মধ্যে পড়ে গেছে আমরা। আমাদের যেমনটি শুনছিলাম, অনেকটা অভিমানের কথা বলছিলেন স্নেহা। তিনি শুনলেন যে 4 যুগের বেশি সময় ধরে এই আমের ব্যবসা তিনি করছেন। তো সেই ক্ষেত্রে এই যে সিন্ডিকেট বা এই বাজার কেন্দ্রিক ঘিরে ফেলা এই যে ব্যবসা, সে কারণে সংকটটি হচ্ছে। এটি আমরা দেখেছিলাম আমপাড়া উৎসবের দিনও জেলা প্রশাসকের কাছে এই জায়গা থেকে সরিয়ে বড় জায়গাগুলোতে নিয়ে
নিয়ে যাওয়া, পিটিআই মাঠ সহ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কথা আম চাষিরা উল্লেখ করেছিলেন এবং সিন্ডিকেটের যে সংকট দৌরত্ব সেটিও ভাঙবার কথা বলেছিলেন। কিন্তু সেটি না হওয়ার প্রেক্ষিতেই আজকে এই আমের বাজারে আম চাষিদের এই দুঃখ দুর্দশার কথা উঠে আসছে বারবার। এই ছিল সাতক্ষীরার আমের বাজারের সর্বশেষ চিত্র। স্নেহা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম সাতক্ষীরার আমের বাজারের সর্বশেষ খবরাখবর। নেত্রকোনা জেলার শহরের বেসুয়া বাজার এলাকায় অবস্থিত দেশের প্রথম ভূমি জাদুঘর। ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে মানুষের অজ্ঞতা দূর করতে প্রতিষ্ঠা করা হয় এটি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, এই ভূমি জাদুঘরে কি কি বিষয় তুলে ধরা হয়েছে এবং সেই সাথে জানাবেন এটি স্থানীয় জনগণের ভূমি সচেতনতায় কিভাবে ভূমিকা রাখছে? স্নেহা, আমি আপনাকে জানাতে চাই যে দেশের প্রথম জাদুঘর নেত্রকোনার একেবারে জেলা শহরের যে মেচুয়া বাজার, এই মেচুয়া বাজারে কিন্তু এই জাদুঘরটি 2021 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। এরপর থেকেই কিন্তু এই যে জাদুঘরে এই এলাকার বিশেষ করে যে ভূমি ব্যবস্থাপনা এবং ভূমি অধিকার সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া এবং মানুষের মধ্যে যে বিভিন্ন অজ্ঞতা রয়েছে, কুসংস্কার রয়েছে, সেগুলো দূর করার জন্য কিন্তু এই জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আমি জানতে পেরেছি। তো আমি কিন্তু এই মুহূর্তে এই জাদুঘর প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। আমরা এখানকার ইতিহাস যদি একটু বলি, যে এই জাদুঘরের যে জায়গাটি আসলে এটি বর্তমানে এটি হচ্ছে সদর উপজেলার যে সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের পাশেই কিন্তু এই জাদুঘরটি উপস্থিত। এবং এই জাদুঘরটি আমরা জানতে পারলাম যে 1754 সালে মূলত রাজস্ব আদায়ের লক্ষ্যে এখানে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এরপরে এই 1930 সালের দিকে কিন্তু এই জাদুঘরটিকে তৎকালীন জমিদাররা পুনরায় তারা এটিকে সংস্কার সাধন করেন। সর্বশেষ 2021 সালে এটিকে দেশের প্রথম ভূমি জাদুঘর হিসেবে কিন্তু প্রতিষ্ঠা করা হয়। তো এখানকার এই জাদুঘর প্রতিষ্ঠার পেছনে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, কাজ করেছেন, এখানে এরকম একজন রয়েছেন, আমরা একটু জানবো। কবি এবং একজন ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে অনেক জ্ঞান রাখেন তিনি, জনাব এনামুল হক পলাশ। এই যে জাদুঘরটি প্রতিষ্ঠার পর থেকে এই জাদুঘরে কি কি সংরক্ষণে আছে এবং স্থানীয় যে সাধারণ মানুষকে ভূমি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, ভূমি অধিকার প্রতিষ্ঠার জন্য কিভাবে কাজ করছেন যদি একটু বলতেন। ধন্যবাদ। আসলে ঐতিহ্য বিষয়টা অতীত থেকে আসে। আমরা যদি অতীত চর্চা করতে না পারি তাহলে আমাদের ঐতিহ্য বলতে কিছু থাকে না। সেই ধ্যান ধারণা থেকে এবং মানুষকে অজ্ঞতা থেকে মুক্তি দিতে আমরা প্রস্তাব করেছিলাম প্রতি জেলায় একটি ভূমি জাদুঘর প্রতিষ্ঠা করার জন্য। এখানেও সেটা প্রতিষ্ঠা করতে আমরা সক্ষম হয়েছি। স্থানীয় অফিসের ব্যবস্থাপনায় এই জাদুঘরটি পরিচালিত হয়ে আসছে, কিন্তু মানে সরকারের যেভাবে সাহায্য সহযোগিতা বা এটা প্রতিষ্ঠার জন্য যে পরিকল্পনা দরকার সেটা আসলে নেই। এখানে ভূমি সম্পর্কিত বিভিন্ন বই এবং বিভিন্ন পুরনো দলিল, দস্তাবেজ এবং সার্ভে করার যন্ত্রপাতি সহ ভূমি এবং কৃষি উপকরণের বিভিন্ন একটা সংগ্রহশালা হিসেবে কাজ করছে। আমি আশা করব যে সরকার যেন এটিকে একটি প্রকল্পের মধ্যে নিয়ে এটিকে একটি পূর্ণাঙ্গ জাদুঘরে রূপান্তরিত করেন, কারণ এটি হচ্ছে বাংলাদেশের প্রথম ভূমি জাদুঘর। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে আসলে এখানকার এই জাদুঘর যারা প্রতিষ্ঠা করেছেন তাদেরই একজন জনাব এনামুল হক পলাশ। তিনি কিন্তু এই জাদুঘর সম্পর্কে বিস্তারিত আসলে বলছিলেন যে এই জাদুঘরে আসলে ভূমি সম্পর্কিত কি কি দলিল, দস্তাবেজ এবং পুরনো যে যন্ত্রপাতি, সরঞ্জামাদি এখানে সংরক্ষণে রাখা হয়েছে সে সম্পর্কে তারা বলছিলেন এবং স্থানীয় মানুষকে তারা কিভাবে সচেতন করছেন সে বিষয়টাও কিন্তু তিনি বলছিলেন। তবে এই এলাকাবাসীর একটি দাবি, আসলে এই জাদুঘরটি মূলত যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছিল যে সরকার যেন এই এলাকার ভূমি সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করতে এই জাদুঘরটিকে আরো পৃষ্ঠপোষকতা প্রদান করেন, সেই বিষয়টি কিন্তু এলাকাবাসী দাবি করছেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার যে প্রথম ভূমি জাদুঘর নিয়ে সর্বশেষ তথ্য। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম নেত্রকোনা থেকে ভূমি জাদুঘর নিয়ে খবরাখবর।
ইশরাককে জাতীয় দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি চলছে। সেখানে আছেন সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, আজ কি কর্মসূচি দেখতে পাচ্ছেন বা কি ধরনের কর্মসূচি হচ্ছে? যেটা আমরা বলছিলাম যে ইশরাককে দায়িত্ব দেওয়ার প্রেক্ষিতে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন, আজকে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাক হোসেন তার সমর্থকরা। নগর ভবনের সামনে দেখছিলাম আমরা সকাল থেকে তারা কিন্তু অবস্থান গ্রহণ করেছেন এবং তার যে শপথ নিয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে এর প্রতিবাদে কিন্তু তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলছে এবং অবস্থান কর্মসূচি চলছে। আমরা দেখেছিলাম যে গতকালকেও তারা কিন্তু এখান থেকে লং মার্চ টু সচিবালয় ঘোষণা করেছিল এবং সেই সচিবালয় পর্যন্ত তারা কিন্তু লং মার্চ করেছিল। আজকে তারা অবস্থান ঘোষণা করেছে এবং এটি তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ না করানো হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে, এমনটাই কিন্তু এখানকার কর্মকর্তা যারা নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু ঘোষণা দিয়ে রেখেছে। আমরা দেখেছিলাম যে গত 2020 সালে যে নির্বাচনটি হয়েছিল সিটি কর্পোরেশনে, সেখানে কিন্তু ইশরাক হোসেন বিপুল ভোটে নির্বাচিত হয়েছিল, এমনটাই কিন্তু দাবি করে আসছেন এখানকার যারা নেতাকর্মী রয়েছে, বিএনপি এবং সংগঠনের যারা নেতাকর্মী। একই সাথে যারা ইশরাক হোসেনের সমর্থক তারা কিন্তু বলছেন যে তাকে অবৈধভাবে হারিয়ে দেওয়া হয়েছিল এবং তখন ফজলে নূর তাপসকে আসলে নৌকা মার্কার আওয়ামী লীগের যে প্রার্থী ছিল তাকে নগরপিতা অর্থাৎ মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছিল। এটি অবৈধ একটি প্রক্রিয়া ছিল এবং তারই প্রেক্ষিতে কিন্তু ইশরাক হোসেন তৎকালীন সময় কিন্তু তিনি রিট করেছিলেন। এই রিটের প্রেক্ষিতে কিন্তু চলতি বছর অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন কিন্তু এই রিটের প্রেক্ষিতে গত মাসেই তাকে মেয়র হিসেবে ঘোষণা করবার জন্য একটি হাইকোর্টের রায় দেয় এবং এর প্রেক্ষিতে কিন্তু 10 দিন পরে গত মাসেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে। সেই মেয়র হিসেবে ঘোষণা দেওয়ার পরবর্তীতে কিন্তু নানাভাবে আসলে সেই সময় ক্ষেপণ করা হয়েছিল, তাকে মেয়র হিসেবে এখন পর্যন্ত শপথ গ্রহণ করানো হয়নি। কেন শপথ গ্রহণ করানো হয়নি, এক্ষেত্রে বাধাগুলো কি, সেই সব বিষয় নিয়ে কিন্তু এখানকার সাধারণ যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু অভিযোগ তুলছেন এবং তারা যেটা অভিযোগ করছে বাংলাদেশের যেসব সিটি কর্পোরেশনগুলোতে এখন পর্যন্ত মেয়র কিংবা প্রশাসক নেই সেগুলোতে কিন্তু সাধারণ নাগরিকদের যে জনভোগান্তি, নাগরিক সেবা পেতে বড় ধরনের ভোগান্তি পেতে হচ্ছে। ফলে তারা আসলে এই একজন নগরপিতাকেই তারা চাচ্ছেন। ফলে এখন যে তাদের দাবি সেটি যতক্ষণ পর্যন্ত না ইশরাক হোসেনকে নগর পিতা হিসেবে বসানো হচ্ছে, মেয়র হিসেবে বসানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে এবং গত 4 দিন ধরে কিন্তু এই আন্দোলন কর্মসূচি চলছে। গত বুধবার, বৃহস্পতিবারও তারা অবস্থান কর্মসূচি পালন করেছে এবং গতকালকে শনিবারেও কিন্তু এই নগর ভবনের সামনে রাস্তা বন্ধ করে দিয়ে লং মার্চ ঘোষণা করেছিল এবং সেখানে তারা বড় ধরনের একটি সমাবেশ করেছিল। আমরা জানি যে এখন নগর ভবনের যেসব গেট রয়েছে সেগুলোতে কিন্তু তারা ইশরাক হোসেনের সমর্থকরা তালা দিয়ে রেখেছে এবং কোনোভাবে আসলে ভিতরে ঢুকতে দিচ্ছেন না কর্মকর্তা কর্মচারীদেরকে। একই সাথে গতকালকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল বর্তমান যে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার সচিবকে অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকেও কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং তাকে আসলে এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু ঘোষণা দিয়ে রেখেছে ইশরাক হোসেনের সমর্থকরা। এবং আজকে তারা কিন্তু সকাল থেকেই এই এলাকায় অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে এবং ঢাকা শহরের অর্থাৎ দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে দল বেঁধে বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু নেতাকর্মীরা এখানে এসছে এবং ইশরাক হোসেনের সমর্থকরা এখানে যেটি দাবি করছেন যে তাদেরকে নানাভাবে বঞ্চিত করা হয়েছে। গত 3 বছর ধরেই কিন্তু 3-4 বছর ধরেই কিন্তু ইশরাক হোসেনকে বঞ্চিত করা হয়েছিল এবং কেন বঞ্চিত করা হয়েছিল সেটি কিন্তু এখন বড় প্রশ্ন। তবে এখন যেটি প্রশ্ন দেখা দিয়েছে সেটি হচ্ছে ইশরাক হোসেনের যে 5 বছর নির্বাচনের পরে মেয়াদ থাকে সেই মেয়াদ কিন্তু ইতিমধ্যে শেষের দিকে। ফলে তিনি ক্ষমতা গ্রহণ করলে কতদিন সেই ক্ষমতা স্থায়ী হবে এবং তিনি কিভাবে আসলে ক্ষমতা গ্রহণ করবেন সেই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত কিন্তু জটিলতা রয়েছে। সেই জটিলতার প্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত সেটি ঝুলিয়ে রয়েছে। তবে ঠিক কিভাবে সেটি সমাধান হবে এখন পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ধরনের মুখ খোলা হয়নি, মন্তব্য করা হয়নি। তবে
সেখানকার যারা নেতাকর্মী তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তো এই ছিল আমার কাছে নগর ভবন থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলাম ইশরাকের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ খবরাখবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ চলছে নানা কর্মসূচি। ঢাবি ক্যাম্পাসে আছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তন্দ্রা, আপনার কাছ থেকে জানতে চাই, সাম্য হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে কি ধরনের কর্মসূচি দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সাম্য হত্যার যে ঘটনাটি ঘটেছিল সোহরাওয়ার্দী উদ্যানে, সেটা হচ্ছে দুর্বৃত্তদের হাতে ছুটাঘাতে তিনি মারা যান এবং এরপর থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন দলের নেতাকর্মীদেরও দেখেছি আসলে এই ব্যাপারটা নিয়ে আসলে তারা বারবারই আন্দোলনে নেমেছে এবং আজকেও কিন্তু রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থী যারা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারাও কিন্তু আজকে আবারও এখানে এসেছেন এবং তারা বারবারই যেটি বলছেন যে আসলে সাম্য হত্যার বিচার তারা চাচ্ছেন এবং তারা বারবারই যেটি বলছেন যে আসলে এখন পর্যন্ত কেন বিচার করা হচ্ছে সেটা নিয়ে কিন্তু তারা শঙ্কা প্রকাশ করেছেন। এখন পর্যন্ত 3 জন আসামিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কিন্তু 7 দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়েছে। তবে এখন পর্যন্ত মূল যে আসামি আছে, তারা বলেন যে মূল যে আসামি আছে তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি কেন, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আজকেও তারা এখানে একত্রিত হয়েছেন এবং তারা এখানে একত্রিত হয়ে আন্দোলন করছেন। এবং যদি একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে তারা কিন্তু এই 48 ঘন্টা সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন যে 48 ঘন্টার মধ্যে মূল যে আসামি আছে তাকে গ্রেপ্তার করার জন্য। তবে এখন পর্যন্ত আজকে দুপুর 1টার মধ্যে কিন্তু সে 48 ঘন্টা পূরণ হবে এবং এই 48 ঘন্টার মধ্যে তারা যেটা বলছেন যে 48 ঘন্টার মধ্যে যদি তাদের দাবি পূরণ না করা হয়, যদি মূল আসামি যে আছেন তাকে গ্রেপ্তার না করা হয়, সেক্ষেত্রে তারা আবারও শাহবাগ থানার দিকে যাবেন এবং তারা তাদের এই কার্যক্রম যেটি আছে অর্থাৎ তারা যে আন্দোলন করছেন সেটি কিন্তু তারা অনবরত করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আসলে মূল আসামিকে আসলে গ্রেপ্তার করা হবে। আমরা এই ব্যাপারে আসলে একজন শিক্ষার্থীর সাথে আসলে আমরা কথা বলবো যে আসলে তাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে এবং এখন পর্যন্ত আসলে ভাইয়া এই এখন যে সাম্য হত্যার জন্য যে আপনারা এখানে মানববন্ধন করছেন, সমাবেশ করছেন, আন্দোলন করছেন, আসলে আজকে তো 48 ঘন্টা পূরণ হবে, যদি 48 ঘন্টার মধ্যে আপনাদের দাবি পূরণ হয়, মূল আসামিকে গ্রেপ্তার না করা হয়, সেক্ষেত্রে আপনারা আসলে পরবর্তী কর্মসূচি কি করবেন? আমরা 48 ঘন্টা হয়েছে, আমরা এখন শাহবাগ থানা ঘেরাও করবো, আমরা অগ্রগতি জানতে যাবো। আগেরবার আমরা যখন গেছি আমরা সঠিক অগ্রগতি জানতে পারি নাই, দৃশ্যত কোনো কার্যক্রম দেখতে পারি নাই। সিসিটিভি ফুটেজ নিয়েও কথা হয়েছিল, পুলিশ প্রথমে বলছিল যে তাদের কাছে ফুটেজ আছে, পরে তারা বলছে যে তাদের কাছে ফুটেজ নাই, ফুটেজ নিয়ে এরকম আমরা একটা গড়িমসি দেখতে পাচ্ছি। তো এই সময় আমরা আবার যাব খোঁজ নিতে যে হয়েছে কিনা, অগ্রগতি এটাই। যেমনটা বলছিলেন যে আসলে এখন পর্যন্ত তারা তেমনভাবে কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না এবং তারা চাচ্ছেন যে আসলে যত দ্রুত সম্ভব মূল যে আসামি রয়েছে তাকে যেন আইনের আওতায় আনা হয় এবং তাকে যেন গ্রেপ্তার করা হয়। এবং এখন পর্যন্ত তারা রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অবস্থান করছে। আজকে সকাল 11টার দিকে তারা অপরাজয় বাংলার সামনে থেকে আসলে রাজু ভাস্কর্যের দিকে শিক্ষার্থী যারা আছেন, সাধারণ শিক্ষার্থী যারা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা সবাই একত্রিত হয়ে এই আন্দোলনে যুক্ত হন এবং পাশাপাশি আজকে শিক্ষক যারা আছেন তারাও কিন্তু সাম্য হত্যার বিচারের দাবিতে তারাও কিন্তু আজকে আন্দোলন করছেন। তো এই ছিল রাজু ভাস্কর্য পাদদেশ থেকে আমার কাছে সর্বশেষ। চন্দ্র, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলাম সাম্য হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে কর্মসূচি সর্বশেষ খবরাখবর। কিশোরগঞ্জে বজ্রপাতের সচেতনতা নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। চলে যাব তোফায়েলের কাছে। তোফায়েল, আপনার কাছ থেকে জানতে চাই, বজ্রপাত থেকে রক্ষা পেতে স্থানীয় প্রশাসন বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কি ধরনের সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে, আমাদেরকে জানাবেন। জি স্নেহা, ধন্যবাদ। আপনারা জানেন যে আসলে কিশোরগঞ্জের হাওরে কিন্তু এখন নতুন একটি আতঙ্কের নাম কিন্তু বজ্রপাত। এই বজ্রপাতে কিন্তু প্রতি বছরই কিন্তু বহু লোক কিন্তু এখানে প্রাণহানির ঘটনা কিন্তু ঘটছে। আমরা আসলে যেটি দেখতে পেরেছি যে 2019 সাল থেকে এই 2025 সালের এই মে মাস পর্যন্ত প্রায় 104 জনের মতো লোক কিন্তু আসলে এই বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। এর মধ্যে কিন্তু শুধু হাওরেই কিন্তু যে গত 5 বছরে 70 জন কৃষক কিন্তু নিহত হয়েছেন। এছাড়া কিন্তু এই মৃত্যুর তালে কিন্তু শিক্ষার্থী, গৃহিণী সহ কিন্তু অসংখ্য প্রাণ কিন্তু ঝরে যাচ্ছে। তো 2016 সালে কিন্তু এটাকে যে
এই জাতীয় দুর্যোগ হিসেবে কিন্তু সরকার ঘোষণা করলেও কিশোরগঞ্জের হাওরে কিন্তু যে বজ্র নিরোধের যে আশ্রয় কেন্দ্র বা বজ্র নিরোধদণ্ড যে স্থাপনের বিষয় সেগুলো কিন্তু দৃশ্যমান না হওয়ায় এখানকার যে কৃষক স্থানীয় মানুষরা কিন্তু আতঙ্কের মধ্যে আছেন। তো এই বিষয়ে আসলে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন যে বিভাগগুলো কিন্তু কাজ করছে। তো আমি আজকে এখানে কথা বলবো কিশোরগঞ্জ জেলা যেই ফায়ার সার্ভিস যে স্টেশনটি রয়েছে, এটা যে স্টেশন অফিসার তিনি আমার সঙ্গে রয়েছেন। তো বজ্রপাত নিরোধে আসলে জনগণকে এবং যে কিশোরগঞ্জ জেলার যে হাওরের কৃষকদের আসলে কি সচেতনতা দিচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে। এপ্রিল, মে, জুন এই 3 মাস মূলত বজ্রপাতের পরিমাণটা বেশি হয়ে থাকে। এই বজ্রপাতে কিছু করণীয় আছে মানুষের, আমাদের যারা আছে আমরা করণীয় আছে। করণীয় হচ্ছে অবশ্যই খোলা জায়গায় থাকা যাবে না, উঁচু কোনো জায়গায় থাকা যাবে না, গাছের নিচে থাকা যাবে না, গাছ থেকে 4 মিটার দূরত্ব থাকতে হবে। আমাদের যখন বজ্রপাত শুরু হয় তখন আমাদের ঘরে অবস্থান করতে হবে এবং বারান্দার কাছে থাকা যাবে না এবং জানালার পাশে থাকা যাবে না। মূলত বজ্র নিরোধদণ্ড অবশ্যই আমাদের এগুলি ব্যবহার করতে হবে। যদি বজ্র নিরোধদণ্ড আমরা ব্যবহার করে থাকি তাহলে আমাদের বজ্রপাতে আহত নিহতের পরিমাণটা কমে আসবে। যদি কেহ আহত হয়ে যায় তাহলে আবার তাকে এই যে বৈদ্যুতিক শর্টের যে চিকিৎসাটা দেওয়া হয় ওইভাবে চিকিৎসা দিতে হবে। ধন্যবাদ। জি, আসলে শুনছিলেন যে এখানকার যে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা রয়েছেন তিনি যেমনটি বলছিলেন, তো সচেতনতার মাধ্যমে কিন্তু আসলে বজ্রপাতকে নিরোধে কিন্তু সকলকে সজাগ থাকার কথাই কিন্তু বলছেন। তো এই ছিল স্নেহা আমার কাছে কিশোরগঞ্জ থেকে বজ্রপাতের সর্বশেষ তথ্য। তোফায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কিশোরগঞ্জ থেকে বজ্রপাতের সর্বশেষ খবরাখবর। সাভারে মহাসড়ক দখল করে ফুটপাত বসিয়ে চলছে রমরমা চাঁদাবাজি ও এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। আপনার কাছ থেকে জানতে চাই, এই অবৈধ দখলদারিত্ব ও চাঁদাবাজির পেছনে কারা আসলে জড়িত এবং প্রশাসনের ভূমিকা এখন পর্যন্ত কি দেখছেন? স্নেহা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভার বাজার বাস স্ট্যান্ডে এবং এই বাজার বাস স্ট্যান্ডের সড়কের দুপাশে কমপক্ষে 3000-এর মতো অবৈধ এই যে ফুটপাতে যে সমস্ত দোকান, এই সমস্ত দোকান গড়ে উঠেছে এবং এই যে এই দোকানে এক একটি দোকান থেকে প্রতিদিন দৈনিক হারে 200 থেকে 1000 টাকা পর্যন্ত চাঁদা তুলছে কিছু প্রভাবশালী ব্যক্তি, যারা স্থানীয় রাজনীতির সাথেও কিন্তু সম্পৃক্ত রয়েছেন। আমরা বিগত দিনে দেখেছি যে প্রশাসন কিন্তু এই যে ফুটপাতে যে সমস্ত অবৈধভাবে সড়কের জায়গা দখল করে যেই স্থাপনাগুলো বা যে দোকানগুলো গড়ে উঠেছে এটিগুলো কিন্তু বেশ কয়েকবার তারা উচ্ছেদ অভিযান করেছেন এবং উচ্ছেদের পরে কিন্তু প্রভাবশালীদের দাপটে কিন্তু পরক্ষণে আবার এই সমস্ত দোকানগুলো কিন্তু তাদের যে স্বাভাবিক কার্যক্রম এটি কিন্তু তারা আবার পরক্ষণেই তারা শুরু করছেন, যে কারণে কিন্তু প্রশাসনের যে এই যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু কোনোভাবেই সুফল বয়ে আনছে না, যারা এই দোকানগুলোর ফলে যাদের ভোগান্তি হচ্ছে। বিশেষ করে সরকারি তথ্য মতে শুধু সাভারে 14.5 লাখ মানুষ এখানে বসবাস করেন, সেই সংখ্যাটি কিন্তু সরকারি হিসাবের বাহিরে আরো অনেক বেশি। আর যেহেতু এখানে একটি ঢাকার মহাসড়ক, এই পথ দিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষ এই সড়কটি ব্যবহার করেন, তারা কিন্তু এই লোকাল লেনে যে সমস্ত পরিবহনগুলো এখান দিয়ে প্রবেশ করছেন, এখান দিয়ে বের হচ্ছেন, তারা কিন্তু চরম দুর্ভোগের প্রতিনিয়ত শিকার হচ্ছেন। যেহেতু এটি এই লোকাল লেনের অর্ধেকটা জুড়েই যেহেতু এখানে এই যে দোকানগুলো গড়ে উঠেছে ফুটপাত এবং এই ফুটপাত বসিয়ে যে রমরমা চাঁদাবাজি করছেন সে কারণেই কিন্তু প্রতিনিয়ত মানুষের দুর্ভোগ হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে শিল্পাঞ্চলে যারা কর্মে রয়েছেন সেই সমস্ত মানুষগুলো, তাদের কিন্তু এই যে হাজার হাজার কর্মঘণ্টা কিন্তু এই লোকাল লেনে যখন দুর্ভোগ এই যে যখন যানজট সৃষ্টি হয় তখন কিন্তু তাদের নষ্ট হচ্ছে। এবং গতকাল এই বিষয়ে সাভারের নাগরিক কমিটি একটি প্রশাসন এবং সচেতন নাগরিকদের নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে সাভারের যারা রাজনৈতিক ব্যক্তি ছিল তাদেরকে নিয়ে কিন্তু একটি মত বিনিময় করেছেন। সেখানে কিন্তু সকলে এই যে সাভারের যে সবচেয়ে বড় যে দুর্ভোগের কারণেই এই যে সড়ক দখল করে যে ফুটপাত গড়ে উঠে যে চাঁদাবাজি করছে সেই বিষয়টি নিয়ে কিন্তু নানা ধরনের মত তারা কিন্তু সেখানে দিয়েছেন এবং খুব শীঘ্রই কিন্তু এটি যেন প্রশাসন জোরালো ভাবে একটি ব্যবস্থা গ্রহণ করে এটাকে যেন উচ্ছেদ করে সেই বিষয়ে তারা কিন্তু সেখানে মত দিয়েছেন। স্নেহা, এবং আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম সাভারে অবৈধ দখলদারিত্ব ও চাঁদাবাজি নিয়ে সর্বশেষ খবরাখবর। ময়মনসিংহে 44টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনার কাছ থেকে জানতে চাই, টুর্নামেন্ট ঘিরে স্থানীয় দর্শকদের সাড়া কেমন দেখছেন এবং টুর্নামেন্টটি সফলভাবে পরিচালনার জন্য আয়োজনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন।
টুর্নামেন্ট ঘিরে ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ গত 15 মে থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে কিন্তু এই টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রতিদিন 3 থেকে 4টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ নকআউট, প্রত্যেকটি ম্যাচেই কিন্তু নকআউট পর্বে অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ এই তরুণ প্রজন্ম যারা রয়েছে তাদেরকে উৎসাহিত করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অর্থাৎ যিনি আয়োজন করেছেন তিনি কিন্তু খেলাপ্রিয় ব্যক্তিত্ব এবং তিনি কিন্তু এই আয়োজনটি করেছেন এবং তিনি হচ্ছেন এনামুল হক আকন্দ লিটন। তার উদ্যোগেই এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ প্রতিদিন 3 থেকে 4টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু ছোট করে জানতে চাই এই টুর্নামেন্ট আয়োজন করার কারণ এবং লক্ষ্য উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে আমরা ময়মনসিংহে ফুটবল ঐতিহ্য যে হারিয়ে গেছে, সে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে পাওয়ার জন্য আমাদের লক্ষ্য। আমরা বাংলাদেশে যেন ময়মনসিংহের খেলোয়াড়রা খেলতে পারে, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। যিনি মূল আয়োজক তিনি কিন্তু বলছিলেন এই ফুটবলকে ফিরিয়ে আনার লক্ষ্যেই তাদের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু তারা করেছেন এবং যারা নতুন প্রজন্ম রয়েছে তারা যেন ফুটবলের প্রতি তারা আগ্রহ বাড়ে, সেই লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন। অর্থাৎ এই টুর্নামেন্টটিকে ঘিরে আমরা লক্ষ্য করেছি সাধারণ মানুষ, নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি এবং এখান থেকে নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে, সেই বিষয়টি কিন্তু আয়োজকরা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ময়মনসিংহে ফুটবল টুর্নামেন্ট ঘিরে সর্বশেষ খবরাখবর। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।